৭১-এর অমীমাংসিত ইস্যু দুবার সমাধান করেছে পাকিস্তান, এমন দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি এই দাবি করেছেন। তবে ইসহাক দারের দাবির সঙ্গে একমত নয় ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে এর সমাধান চান পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা বলেন তৌহিদ হোসেন। পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধের ৩টি ইস্যু এখনো অমীমাংসিত। এগুলো হলো গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, $4 বিলিয়ন ন্যায্য হিস্সা এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া। ১৩ বছর পর বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও উঠে আসে বিষয়গুলো। তৌহিদ হোসেন ও ইসহাক দারের বৈঠকে বাণিজ্য যোগাযোগ বাড়ানোর নিয়েও আলোচনা হয়। পরে ৭১ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইসহাক দার, যার সঙ্গে দ্বিমত রয়েছে ঢাকার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে। ১৯৭৪ সালে প্রথমবার বিষয়টি নিষ্পত্তি হয়। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। ২০০২ সালে পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে বিষয়টি মীমাংসা করেন। ইসলাম বলেছে মন পরিষ্কার করতে, আপনারা আপনাদের মন পরিষ্কার করুন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক। একটি শুধু অগ্রগতি মনে করি আমি, ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না। বৈঠকের পর দুদেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা সই হয়। এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের ভিসামুক্ত ভ্রমণ, তথ্য সংস্কৃতি বিনিময় ও বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী মুসলিমদের শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য জামায়াত ইসলামের। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। নায়েবে আমির আরও জানান, বৈঠকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ। উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। আগামী সংসদ নির্বাচনে প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি শুনানিতে হাতাহাতি হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসন হট্টগোল হয়। শুনানিতে বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের আবেদনকারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপির যুগ্ম সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হন। কমিশনের শুনানি স্থগিত করতে বাধ্য হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ৪৫ মিনিট পর শুরু হয় শুনানি। পরে এনসিপি নেতা আতাউল্লাহকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি মন্তব্য করেন, নির্বাচনে বিএনপি, পুলিশ ও ইসি কি ভূমিকা রাখবে তা প্রমাণ হয়েছে। এর আগে বেলা 12টার দিকে শুরু হয় শুনানি। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসন নিয়ে শুনানি হয়েছে। প্রশাসনিক নির্বাচনী সুব্যবস্থাপনা বিষয়কে বিবেচনায় নিয়ে উপজেলা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা বজায় রাখার চেষ্টা করেছি বা চিন্তা করেছি। ইউনিয়ন, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং পৌরসভায় একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করার বিষয়টা আমরা বিবেচনায় রেখেছিলাম। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে, এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে
এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসভবনে গেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজানুল হক। রেজানুল হক, যতটুকু তথ্য আমাদের কাছে আছে তারা সন্ধ্যা 7টায় গিয়েছেন, তারা কি দেখা করেছেন এর মধ্যে না করবেন, এবং কি ধরনের আসলে আজকে তারা কথা বলবেন বা কথা বলার সুযোগ তাদের হয়েছে কিনা একটু জানতে চাই আপনার কাছ থেকে। মৌমিতা, যেটুকু জানতে পেরেছি যে এরই মধ্যে কিন্তু ভিতরে প্রবেশ দেখেছি একদম কাটায় কাটায় যখন 7টা বাজে তখনই কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পুলিশ প্রোটোকলের মাধ্যমে এখানে এসেছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় কিন্তু প্রবেশ করেছেন। এখন পর্যন্ত কিন্তু 5 থেকে 6 মিনিট হয়েছে তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তার সাথে আরও 2টি গাড়ি বহর ছিল এবং আমরা যতটুকু গুঞ্জন শুনেছি যে বিএনপির মহাসচিব, এটি আমি আগেই খোলাসা করে বলি যে বিএনপির মহাসচিব আগেই ভিতরে প্রবেশ করেছেন, সেটি গণমাধ্যম কর্মীদের আসার আগেই তিনি ভিতরে আছেন এমনটি গুঞ্জন আমরা আগে জানতে পেরেছি। এবং যতটুকু বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতেই তিনি এখানে এসেছেন, তার সাথে সৌজন্য বৈঠক করবেন, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবেন। এর বাইরে যতটুকু আমরা দেখছি যে সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের পরিস্থিতি, সামনের নির্বাচন, সেই সাথে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন পর যদি কোনো সম্প্রীতির সম্পর্ক তৈরি করা সম্ভব হয় এবং কি কি ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি সম্মানসূচক, একটি শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে কিন্তু এখানে কথাবার্তা হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। এর আগে বলে রাখি যে ইসহাক দার কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ ফিরোজায় আসার আগে তিনি কিন্তু যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন। আপনাকে আরেকটু বলে রাখি যে সারাদিন ধরেই কিন্তু তার বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কর্মসূচি ছিল ইসহাক দারের। আপনি জানেন যে গতকাল শনিবার দুপুরের পরে পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন এবং সেদিনই তিনি পাকিস্তান এমবাসিতে পৌঁছান। সেখানে তিনি দেশের জানতে চাই আজকের এই সাক্ষাৎটি কি পূর্ব নির্ধারিত ছিল? দেখুন, ইসহাক দারের যে বৈঠকটি সেটি কিন্তু আমরা গতকালই জানতে পেরেছি যে ইসহাক দার বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, সেই সাথে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং চলমান রাজনীতি নিয়ে কথা বলবেন, দুই দেশের সম্প্রতি নিয়েও কথা বলতে পারেন। তবে চলমান রাজনীতি এবং দুই দেশের মধ্যে নতুন করে বন্ধুত্বের যে সম্পর্ক সেটি নিয়ে কথা হবে কি হবে না এই বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে এইটুকু নিশ্চিত ছিল যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তিনি ফিরোজায় আসবেন, সেটি 7:30টায় নির্ধারিত ছিল, কিছুটা এগিয়ে আনা হয়েছে। নিশ্চয়ই যদি তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়ে থাকে নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা সেটা জানবো। অনেক ধন্যবাদ আপনাকে রেজওয়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। ডাকসু নির্বাচন বানচাল হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন কয়েকজন প্রার্থী। একে অপরের বিরুদ্ধে চলছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্বাচনও যথাসময়ে হবে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছেন প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছাত্র শিবিরের। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেওয়া। তো আমরা আশা করব আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ছাত্র দলের অভিযোগ, গুপ্ত শিবিরের নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছে, নারীদের নিয়ে কুৎসা রটানোরও অভিযোগ তাদের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড
নিশ্চিত করেন। আর আমি শুরুতেই যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের। বাইরে মিটিং করে আপনারা নির্বাচন থামাতে পারবেন না। যারা ডাকসু নির্বাচন বন্ধ করতে চেয়েছিল ইতিপূর্বে তারা বিতাড়িত হয়েছে, যারা ডাকসু নির্বাচন বন্ধ করেছিল তারাও বিতাড়িত হয়েছে। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ আমরা খুব কম পেয়েছি, আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 ফেসবুক পেজ 10 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বিটিআরসিকে অনুরোধ করেছে প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যা একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার 4 মরদেহের পরিচয় এখনো জানা যায়নি, সবাইকে হত্যা করা হয়েছে বলে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এতে জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধে যানবাহনের পাশাপাশি বন্ধ ছিল সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটে 4টি আসনের পরিবর্তে 3টি আসন রাখার খসড়া প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে রোববার সকাল থেকে 7 ঘণ্টার মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। অবরোধ ঘিরে জেলার বিভিন্ন সড়কের প্রবেশ মুখে গাছের গুড়ি ও বাঁশ ফেলে ব্যারিকেড দেয় আন্দোলনকারীরা। এতে বাগেরহাটের সঙ্গে আশপাশের সব জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বিভিন্ন পণ্য বোঝাই ট্রাকও। চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আর আমরা জানি না যে আজকে অবরোধ, না জানার কারণে আমরা চলে এসেছি। আমরা রোডে আসে দেখে অবস্থা, এখন গাড়ি ঘোড়া চলে না, এখন আমরা বিপদের মধ্যে পড়ে গেছি রোডে এসে। অবরোধের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন শহরের ব্যবসায়ীরাও। একটা আসন কমাইয়ে 3টে আসন করেছেন, এইটাই আমরা পুরোপুরি দ্বিমত, আমরা এটা একমত পোষণ করি না। দোকানপাট স্বতঃস্ফূর্ত সবাই বন্ধ করে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি চাই আজকের এই কর্মসূচি, এই যে হরতাল অবরোধ, এটা দেখে এই সিএসির শুভবুদ্ধির উদয় হবে। দাবি আদায়ে জেলা নির্বাচন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার 4 মরদেহের কারো পরিচয় জানা যায়নি এখনো। আলাদাভাবে উদ্ধার হলেও সবাইকেই হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য জানতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশের কোনো থানায় নিখোঁজের খবর রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল কেরানীগঞ্জের মিরের বাগ। শনিবার বেলা 11টার দিকে এখানে বুড়িগঙ্গা নদী থেকে এক নারী ও একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রোববার সেখানে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় শিশুটির বয়স আনুমানিক 4 থেকে 5 এবং নারীটির 30 বছর। দুজনের গলায় কাপড় পেঁচানো ছিল। এলাকাবাসী কেউই তাদের চেনেন না বলে জানান। 5-6 বছর বয়স হবে, ওটা যেমন ময়রা উপর দিকে হইয়া উলুঙ্গ, শুধু একটা কালো গেঞ্জি গায়ে আর মুখের মধ্যে গলার মধ্যে একটা উন্না পেঁচার। মহিলাটারই গলায় ছেলের প্যান্টে পেঁচানো ছিল, আর ওই শিশুটার হলো ওই মানে মহিলাটার উন্না দিয়ে গলায় পেঁচানো ছিল। মরদেহ ও অন্যান্য আলামতে প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুজনকেই হত্যা করা হয়েছে। এই আপনার বোরখার হাতার দিয়ে গলা পেঁচানো ছিল, আর ছেলেটার বাচ্চাটার হচ্ছে ওই একটা ওটা কি বলবো ওড়না দিয়ে পেঁচানো ছিল। এটা নিশ্চিত আমরা হত্যাকাণ্ড হিসেবে মামলা নিয়েছি। অন্যদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার কালিন্দী ইউনিয়নে মাদারীপুর ঘাট এলাকা থেকে আরেক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে নৌপুলিশ।
তাদের একজনের সঙ্গে আরেকজনের হাত বাঁধা ছিল। এখন হত্যাকাণ্ডের ঘটনা এখন পোস্টমর্টেম রিপোর্টের উপরে সম্পূর্ণ কিছু নির্ভর করতেছে। এখন পোস্টমর্টেম রিপোর্ট যেটা আসবে তার আলোকেই করব। আমরা ডিএনএ প্রোফাইল করতেছি, তারপরে ওই মহিলাটা ধর্ষিত হয়েছে কিনা বা এই মহিলাটা ধর্ষিত হয়েছে কিনা সেটাও আমরা ময়নাতদন্তের কাছে, আমরা ডাক্তার সাহেবদের কাছে আমরা এটা করছি। শিশুসহ এই 4 জনকেই অন্য কোনো জায়গায় হত্যার পর বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যায় না। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা শেয়ার বাজারে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ সময় লেনদেন ছাড়িয়েছে 1200 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় 433 কোটি টাকা বেশি। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও সামগ্রিক লেনদেনের প্রবৃদ্ধি এবং প্রধান সূচকের ইতিবাচক গতি বাজারে স্থিতিশীলতা ফেরাবে বলে আশা সংশ্লিষ্টদের। রোববার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 10 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান। দিন শেষে ডিএসএক্স সূচক বেড়েছে 14.20 পয়েন্ট, অবস্থান 5389 পয়েন্টে। ডিএসইতে আজ লেনদেন ছাড়িয়েছে 1200 কোটির ঘর, যা চলতি বছরের সর্বোচ্চ। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 433 কোটি 48 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 184টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 190টির, অপরিবর্তিত রয়েছে 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মালিক স্পিনিং, দ্বিতীয় বেক্সিমকো ফার্মা, তৃতীয় অবস্থানে শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে প্যারামাউন্ট টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 32.64 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,057 পয়েন্টে। লেনদেন 20 কোটি 40 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে ডাক্তার খাস্তিগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জমি বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে বলা হয়েছে, খাস্তিগির স্কুলের প্রায় 100 কোটি টাকার 15.5 কাঠা জায়গা মাত্র 3 কোটি 96 লাখ টাকায় 2006 সালে বিক্রি দেখানো হয়েছে। বিদ্যালয়টির খেলার মাঠের জায়গা বিক্রির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে দুর্নীতি দমন কমিশন। এদিকে ময়মনসিংহ নগরীর পাট গুদামের 100 কোটি টাকার সরকারি জমি 5 লাখ টাকায় বিক্রির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আদালত এবং সাব রেজিস্ট্রি অফিসের যোগসাজশে জালিয়াতের মাধ্যমে জমিটি বিক্রির অভিযোগ ওঠে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।